নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। মিশরের রাজধানী কায়রো থেকে কতগুলো মামিকে সাথে নিয়ে বিলেতি বঙ্গিনী তার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। আগের ব্লগটাতে আপনাদেরকে দেখিয়েছি পিরামিড, আর আজকের ব্লগে দেখাবো মামি। পিরামিডের ব্লগটা যদি না দেখে থাকেন, আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে নেবেন প্লিজ। আজ 7 দিন হলো আমরা আফ্রিকা মহাদেশের মিশরে আছি, আর আজকে চলে এসেছি মিশরের রাজধানী কায়রোতে মামি দেখার জন্যে। ইতিহাসের বইয়ের পাতার সেই মমিগুলো চোখের সামনে যেরকম জীবন্ত হয়ে উঠবে কোনোদিনও ভাবিনি। আর এই ছোট্ট মামিটা দেখুন, এটা হলো এখনো অবধি খুঁজে পাওয়া সবচেয়ে ছোট একটা মামি, আর এটা হলো একটা ছেলে বাচ্চার মামি। এখানে না আসলে জানতেই পারতাম না এই ব্যাপারটা। আমি ভাবতাম সমস্ত মামি বুঝি গোল্ডের বাক্সর মধ্যে রাখা হয়, কিন্তু এখানে আসার পরে দেখছি প্রচুর প্রচুর ধরনের জিনিসের কিন্তু বাক্স হয়। পাথর বলুন, কাঠের বলুন, ব্রোঞ্জের বলুন, মানে সমস্ত ধাতুরই বাক্স দিয়ে তাদের মামি বানানো হয়। আর গোল্ডের মামি শুধুমাত্র যারা বড়লোক, মানে যারা এখানকার রাজা ছিলেন, তাদেরটাতেই ব্যবহার করা হতো। যেমন এই মামিটাকে দেখুন, এইটা কিন্তু কাঠের বাক্সর মধ্যে রাখা। আর এই যে গায়ে যে আঁকিবুকিগুলো দেখা যাচ্ছে, এইগুলোকে বলা হয় হিয়েরোগ্লিফিক লিপি। আর ওদের লিপিটাকে ওটাই নাম, আর আমাদের লিপি যেমন বাংলা, আর ওদেরটা হচ্ছে হিয়েরোগ্লিফিক। আর যে মারা যেত তার কাফিনের গায়ে তার সমস্ত ডিটেল লেখা থাকতো। উদাহরণস্বরূপ বলি, আমার একটা ছাগল ছিল, সে যখন মারা গেছিল, তাকে যদি আমি মামি বানাতাম তবে লিখতাম নাম রানী, গায়ের রং কুচকুচে কালো, ভাষা ছিল ম্যাঁ, প্রিয় খাদ্য কাঁঠালের পাতা, বেঁচে ছিল এত বছর থেকে এত বছর অবধি। তার মানে আমার ছাগলের বাচ্চাটার সমস্ত ডিটেল আমি যা জানি সেটাই ওই মামির যে বাক্স তার গায়ে খোদাই করে ব্যাস মামি বানিয়ে ফেলা হতো। যেমন এই মামিগুলোকে করা হয়েছে। প্রতিটা মামির গায়েই কিন্তু তাদের সমস্ত ডিটেল আঁকিবুকি বা ওদের ভাষাতেই সব লেখা আছে। এই দেখুন, এই মামিটাতে কি দারুণ সোনার কারুকার্য করে সমস্ত কিছু লেখা হিয়েরোগ্লিফিক লিপিতে। কাঠের মামি তো দেখা হলো, সোনারও দেখা হলো, এরপর পেয়ে গেলাম একটা ব্রোঞ্জের মামি। এই দেখুন, এটাই হলো ব্রোঞ্জের মামি। এরপর যে জায়গাটা দেখাবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাটা হলো তুতিনখামেনের স্পেশাল একটা মিউজিয়াম। এর ভেতরে ছবি বা ভিডিও বানানো একদম নিষেধ। ভেতরে আর্মিরা দাঁড়িয়ে আছে। আমি ছোট্ট করে একটা ভিডিও শুধু আপনাদের জন্য নিয়েছি, আর আমি ধরা পড়লে আমার কিন্তু জেল হতো। এই ভিডিও ক্লিপটুকু হয়তো আপনি ইউটিউবে পাবেন না। চলুন দেখা যাক। My YouTube channel. I have a YouTube channel. I need to show everything. চলে এলাম বাইরে। 110 কেজি 24 ক্যারেটের সোনা দিয়ে ওই মামিগুলো বানানো। চোখ যেন ধা দিয়ে গেল। পুরো জিনিসটা যদি দেখাতে পারতাম, পুরো মিউজিয়ামটা ঘুরে, তবে সত্যি সত্যি আজ আপনাদের চক্ষু চড়ক গাছ হতো। এই যে সোনার চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা রাজা তার রানীকে গিফট করেছিল। অন্যান্য সাধারণ হাজব্যান্ড ওয়াইফের মতো এখানেও রাজা যখন সারাদিনের কাজের শেষে রাত্রেবেলা বাড়ি ফিরত, রানী তাকে মাসাজ করে দিত। আর সেই ছবিটাই এখানে খোদাই করা আছে। আর কখনো কখনো মাসাজ করতে গিয়ে রানী রাজার জুতো পরতো, সেটাও আছে। আবার রাজাও কিন্তু তাই করত, কখনো কখনো রানীর জুতো পরে নিত। এত সুন্দর ভালোবাসার একটা দৃশ্য চোখের সামনে দেখতে এত ভালো লাগছে, তা আর কি বলবো। কিন্তু এই ভালোবাসার দৃশ্যটা দেখতে দেখতেই ভাবছি যে ওই রাজার আবার 3টে বউ। তখনই মাথাটা গরম হয়ে যাচ্ছে। ভাবছি আমার বরের 3টে বউ হলে আমি আমার বরের মাথাটা ধরের উপরে রাখতাম কিনা। আপনারাও কিন্তু জানাবেন যে আপনার বউয়ের যদি 3টে বর থাকতো, বা আপনার বরের যদি 3টে বউ থাকতো, তবে আপনি কি করতেন। এবার এই চেয়ারটা দেখুন, এটা হলো তুতিনখামেনের চেয়ার। এখানে বসেই উনি শাসন চালাতো। আর এই চেয়ারের গায়ে কিন্তু হিয়েরোগ্লিফিক লিপিতে তার নামও খোদাই করা আছে। এবার
আপনাদেরকে আমি সত্যিকারের মামি দেখাচ্ছি। ইনি একজন পূর্ণাঙ্গ পুরুষ, তার মামি, সত্যিকারের মামি, সত্যি সত্যি, যেগুলো ওই পিরামিড ঘুরে পাওয়া গেছে। এই দেখুন, একটা বাক্সর মধ্যে আটকানো, নিচের যে শোয়া জায়গাটা সেটা একটা বাক্স, আর এর উপর দিকটা দেখাই, এই ওপরের এই ঢাকনা দিয়ে আর একটা বাক্স, এটা দিয়েই কিন্তু মামিটা পুরো ঢাকা ছিল। মানে এই দুটো জুড়ে যাওয়ার পর এর উপরে আর একটা কভার দেওয়া হয়। আর এই দেখুন, পায়ে আবার সোনার জুতো। যে আমাদের গার্ড, সে আবার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো কত গোল্ড ব্যবহার করতো সেই সময়ের মানুষরা, যে পায়ের জুতো জোড়াও সোনা দিয়ে তৈরি করেছে। আর এই মামিটা হলো একজন পূর্ণাঙ্গ মহিলার মামি। দেখুন চুলগুলো কেমন গোল্ডেন কালারের, কিন্তু এখনকার যারা ইজিপ্টে থাকে তারা কিন্তু ইন্ডিয়ানসদের মতোই দেখতে, এরকম গোল্ডেন কালারের হেয়ার নেই। এটা হলো এক টুকরো রুটি, যার বয়স হলো ৩৫০০ বছরেরও বেশি। এখনকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে তখনকার জিনিসগুলোরও অনেক মিল খুঁজে পেলাম। এই তো দেখুন না, সামনেই যেটা রাখা, এটা জাতা কলের একটা জাতা। এছাড়াও কোদাল, কুড়ুল, আর আগের দিনে যে চাষ হতো ওইটাকে কি যেন বলে, যে গরুতে, হ্যাঁ লাঙল, সেই লাঙলও দেখতে পেলাম। সেই লাঙলও এখানটায় রাখা আছে। আর দেখুন কত মোটা মোটা দড়ি। এখানটায় ছোট ছোট যে কুড়ুল হয়, সেই কুড়ুলের অনেক রকম ভাগ। গান্ধীজির চরকার মতো একটা সুতো কাটা চরকাও দেখতে পেয়ে গেলাম। বাবা, এত কিছুর ব্যবহার ওরা এত আগে করত, সেটাই শুধু ভাবছি। সত্যি ওরা অনেক বেশি মডার্ন ছিল। এবার এই জায়গাটা দেখাই, এটা দেখে বুঝতেই পারছেন যে ওরা সত্যি সত্যি কতটা উন্নত ছিল। এইটা সার্জারির জন্যে সমস্ত জিনিস রাখা, কেটে কুটে গেলে বা অপারেশন করতে গেলে যা যা দরকার হয় সমস্ত কিছুই এখানটায় রাখা, মনে হচ্ছে হসপিটালে চলে এসেছি। আর এখানটায় রাখা আছে রানীদের মেকআপ বক্স। তখনকার দিনে তারা কিন্তু সাজগোজে অনেক বেশি উন্নত ছিল। আর আমরা এখন যেরকম পারফিউম ব্যবহার করি, তখন ওরাও কিন্তু পারফিউম ব্যবহার করত। অ্যাকচুয়ালি ইজিপ্টেই প্রথম পারফিউম আবিষ্কার হয়। আর তাই বলে ছেলেরা কিন্তু কম যেত না। এইখানটায় যে জিনিসগুলো রাখা আছে, এইগুলো সব ছেলেদের শেভিং করার জিনিস, মানে তারাও ভালোই ফিটফাট থাকতো। অনেকগুলো করে রানী ছিল বলে রানীদের মধ্যে চলতো কম্পিটিশন। আর রানীরা ভালো ভালো পারফিউম তাদের পেটে লাগাতো রাজাদেরকে কাছে টানবার জন্যে। আর এই জিনিসটা থেকে আমি একটা জিনিস আবিষ্কার করে ফেললাম, সেটা হলো মানুষ ৫০০ বছর আগের হোক বা পরের, এই পারফিউম সম্বন্ধে কিন্তু ধারণা একই। দেখেন না, এখন টিভিতে যেসব অ্যাডভার্টাইজগুলো দেয় মানে পারফিউমের, তাতে কি দেখায়, পারফিউম লাগালো আর মেয়েরা চুম্বকের মধ্যন কাছে চলে এলো। ঠিক তখনও সেই সেম কনসেপ্টই ছিল। তখন রানীরা রাজাদেরকে চুম্বকের মতো কাছে টানতো। আর এখন সবাই, ইংরেজরা যেমন ভারতকে শাসন করেছিল ২০০ বছর, তেমনি মিশরকেও কিন্তু ৭০ বছর শাসন করেছিল। ১৯২২ সালে যদিও বলে দেয় যে আমরা আর এই মিশর শাসন করছি না, কিন্তু মিশরীয়দের নিজের সমস্ত কিছু পেতে পেতে সময় লেগে যায় আরও কতগুলো বছর। ১৯৫৬ সালে পুরোপুরিভাবে মিশর স্বাধীন হয়। আর ১৯২২ সালে কার্টার সাহেব, মানে যার বাড়ি হচ্ছে ইংল্যান্ড আর যে একজন প্রত্নতত্ত্ববিদ, সে আবিষ্কার করে যে জিনিসটা, সেটা আজকের ইতিহাসের এই আমূল পরিবর্তনের জন্যে দায়ী। তার নাম হচ্ছে রোজেটা স্টোন। আর এই রোজেটা স্টোনের ওপরেই কিন্তু সব কিছুই ইনক্রিপ্ট করা ছিল। আর সেটা পরেই আজকের ইতিহাসের এত পরিবর্তন আমরা জানতে পারছি। কিন্তু জানেন তো, ওই রোজেটা স্টোনটা কিন্তু আর এদের কাছে নেই। সেটা ইংল্যান্ডবাসীরা চুরি করে নিয়ে গেছে, রেখে দিয়েছে লন্ডনের এক মিউজিয়ামে। যেমন আমাদের কোহিনূর তাদের কাছে রাখা আছে, ঠিক তেমনি আবার এই দেশের মানুষ যদি লম্বা কথা বলে তখন গা জ্বলে যায় না। এবার আসি মামির কথায়। মামি বানানোর সময় মানুষের কিন্তু পেট কেটে নাড়ি ভুড়ি সব বার করে নেওয়া হতো, আর মাথার ঘিলু বার করা হতো নাকের মধ্যে দিয়ে। মানে ভাবুন কত এক্সপার্ট ছিল। ওদের কাছে যা সব কাঁচি ছুরি দেখালাম, ওই সব দিয়ে নাকের মধ্যে থেকে ব্রেনটা বাইরে বার করে নিত, আর পেটটা কেটে বার করতো নাড়ি ভুড়ি। তারপর অনেক রকম ওষুধ মাখাতো কাপড়ের গায়ে, আর সেটা জড়িয়ে আজকের মামি তৈরি।
এবার এই জায়গাটা দেখুন, এই পাথরের এই টুকরোটার ওপরেই মানুষকে শুইয়ে রাখা হতো মরার পর, আর তার পেট কেটে নাড়িভুড়ি বার করে নেওয়া হতো, ধুয়ে ফেলা হতো সুন্দর করে, আর এই ছিদ্রটা থেকেই সমস্ত রক্ত মাংস নিচে গড়িয়ে পড়তো। নিচের তলা থেকে যখন বেরিয়ে আসছি সামনে পড়লো দারুণ সুন্দর কারুকার্য করা এই কার্পেটটা। আমাদের গাইড জানালো এটা রাজার দুয়ারে পাতা থাকতো, আর এটাও সোনা দিয়েই তৈরি। এখানের অধিকাংশ জিনিসই দেখছি পাথর দিয়ে তৈরি, আর মামির কিন্তু সবচেয়ে উপরের লেয়ারটা যে পাথরের লেয়ার থাকে তাকে কিন্তু বলে সার্কোফাগাস। দ্য ইজিপশিয়ান মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাচ্ছি দ্য পাপাইরাস ইনস্টিটিউটে। এইখানটাতেই কি করে পেপার বানানো হয় সেটা দেখাবে। আর ইজিপশিয়ানদের পেপার আমরা সারা জীবন যেটা ইতিহাস বইতে পড়েছি, সেই পাপাইরাস প্ল্যান্ট আপনাদেরকে দেখাবো। সেই গাছ, এই গাছ কিন্তু ইন্ডিয়াতেও পাওয়া যায়। চলুন আমার সাথে একটু ভেতরটা দেখে নেবেন। নানান ধরনের শেপের পেপার, আর তার উপর নানান ধরনের কারুকার্য করা, নানান ধরনের কালার দিয়ে। অধিকাংশ পেপারে রাজা রানীর কাহিনী বর্ণনা করছে, কিন্তু তার সাথে পেয়ে গেলাম স্ক্যারাব। এই দেখুন সেই পোকাটা, দ্য মামি মুভিতে ছিল না এই কালো রঙের পোকাটা, যেটা চামড়া ভেদ করে উপরে উঠে যেত। বাপ্পা, ভাবতেই আমার কেমন যেন শিহরণ লাগছে। এবার দেখাই পাপাইরাস প্ল্যান্ট। এটাই সেই পাপাইরাস। পৃথিবীর ইতিহাসে প্রথম এরাই পেপার বানিয়েছিল এই গাছ দিয়ে। এই গাছটা দেখতে একদম কাঠি গাছের মতো, মানে আমাদের বাড়িতে যেসব মাদুর পেতে আমরা বসি, আর তার যা মেন ম্যাটেরিয়াল তার নাম হচ্ছে সেই কাঠি। সেই কাঠি গাছের মতো সেম টু সেম দেখতে, শুধু কাঠি গাছের পাতাগুলো একটু চ্যাপ্টা, আর এর পাতাগুলো দেখুন কেমন ঝাঁটার মতন সরু সরু। এই যা ডিফারেন্স, তা না হলে সব সমান। বাইরের সবুজ লেয়ারটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলেন উনি। তারপর ভেতরের সাদা অংশটাকে একটুখানি হাতুড়ি দিয়ে পিটিয়ে আবার দেখুন খানিকটা বেলে পাতলা বানিয়ে নিচ্ছে। আর এর মধ্যে নাকি প্রচুর সুগার কন্টেন্ট রয়েছে, চিনি চিনি মিষ্টি মিষ্টি লাগে খেতে, তাই জন্য এটা জলের মধ্যে দিয়ে দেয় খানিকক্ষণ, যাতে ওই চিনিটা বেরিয়ে যায়। তারপর এইটা তুলে নিয়ে আবার জলটা শুকিয়ে নিয়ে এই দেখুন কেমন 1 বাই 1 সুন্দর করে পাতিয়ে পেপারের মতো এই ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ব্যাস খানিকক্ষণ চেপে রাখার পরেই পেপার রেডি। এরকম রেডি হয়ে যায় পুরো পেপারটা। আপনার বাড়িতে যদি কাঠি গাছ থাকে তবে সেমভাবেই আপনি কিন্তু পেপার বানিয়ে ফেলতে পারেন। আর আমার অ্যাড্রেসটা পাঠিয়ে দেব, আর প্রথম পেপারটা কিন্তু আমার হবে। বিলেতি বঙ্গিনী আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নেবে। লাস্টে আপনাদেরকে দেখাবো যে এই দেশের প্রথম একটা মসজিদের ছবি। নামটা আমার ঠিক মনে নেই, তবে মসজিদটার খানিকটা অংশ আপনাদের জন্য দেওয়া থাকলো। পরের ব্লগে দেখা হয়ে যাবে। আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন, একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার, আর বেল বাটনটা চেপে দিতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।